প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা এয়ার সায়েন্স ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 যা অক্টোবর মাসে তোমাদের বিদ্যালয় থেকে দেওয়া হয়েছে। সপ্তম শ্রেণীর পরিবেশ ও ভূগোল আজকে আমরা আলোচনা করব। তো তোমাদের কাছে যে প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো দেখো এবং এই ভিডিওটি দেখে সমস্ত প্রশ্নের সঠিক উত্তরগুলো ঠিকঠাক করে লিখে নেবে। প্রথম যে প্রশ্নটা রয়েছে দেখো, একের দাগের বিকল্পগুলি থেকে ঠিক উত্তর নির্বাচন করে লিখো। এইখানে 4টি প্রশ্ন রয়েছে, প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু 1 করে, মোট 4। এখানে 1-এর 1 ভ্রু আড়লনের ফলে সৃষ্ট ফাটলগুলোর মাঝে ভ্রুভাগ ওপরে উঠে যে ভূমিরূপ সৃষ্টি করে তা হলো, এইখানে যে সঠিক উত্তর হবে খ অপশন স্তূপ পর্বত। অর্থাৎ যদি কোনো ভ্রুভাগ এইভাবে থাকে, নিচের দিকে যদি নেমে যায় কোনো একটা অংশ, ঠিক আছে, সেই ক্ষেত্রেও স্তূপ পর্বত হবে, বা কোনো একটা অংশ ওপরের দিকে যদি উঠে যায় সেই ক্ষেত্রেও স্তূপ পর্বত হয়। এটা আমরা জেনে এসেছি, ঠিক আছে। এরপর 1-এর 2 দুটি নদীর মধ্যবর্তী স্থলভাগ হলো, এইখানে সঠিক উত্তর হবে দোয়াব। দুটো নদী যেখানে যুক্ত হয়েছে তার যে স্থলভাগ, অর্থাৎ এই দিক থেকে একটা নদী এসেছে, আবার ওই দিক থেকে একটা নদী এইভাবে চলে এসেছে, অর্থাৎ দুটো নদী যেইখানে যুক্ত হয়েছে এই যে অংশ, এই অংশটাকে আমরা বলবো দোয়াব। ক্লিয়ার? এরপর 1-এর 3-এর যে প্রশ্নটি রয়েছে দেখো, 1-এর 3 একটি পাললিক শিলার উদাহরণ হলো, এখানে ঘ অপশন চুনা পাথর সঠিক হবে, কারণ গ্রানাইট, ব্যাসাল্ট এইগুলো আগ্নেয় শিলা, মার্বেল হচ্ছে রূপান্তরিত শিলা, এইখানে হয়ে যাবে পাললিক শিলা হচ্ছে চুনা পাথর। ক্লিয়ার? এরপর 1-এর 4 ঠিক জোটটি নির্বাচন করো। এখানে সঠিক যেটা হবে জাম্বেজি নদী ভিক্টোরিয়া জলপ্রপাত, এটা হয়ে যাবে সঠিক। ক্লিয়ার? এরপর আমরা 2-এর দাগের একটি বা দুটি শব্দে উত্তর দাও। প্রত্যেকটি প্রশ্নের মান রয়েছে 1 করে, মোট 4টি প্রশ্ন রয়েছে এবং 4টি প্রশ্নে মোট নাম্বার 4। 3-এর দাগের সংক্ষিপ্ত উত্তর দাও। প্রত্যেকটি প্রশ্নের মান 2 করে, মোট 2টি প্রশ্ন রয়েছে, 4 নাম্বার। এরপর 4-এর দাগের যে প্রশ্নটি রয়েছে সেই একটাই প্রশ্ন রয়েছে যার মান হচ্ছে 3, এবং 5-এর দাগেও একটাই প্রশ্ন রয়েছে যার মান হচ্ছে 5। তো এই সমস্ত প্রশ্নগুলোর সঠিক উত্তর আমরা জেনে নিই। তো প্রথমেই 2-এর দাগের যে প্রশ্ন, 2-এর 1 ভারতের একটি পলিগঠিত সমভূমির নাম লিখো। উত্তর হবে ভারতের একটি পলিগঠিত সমভূমির নাম হলো উত্তর ভারতের সমভূমি। এরপর 2-এর 2 নদীর কোন প্রবাহে ভূমিরূপের ঢাল বেশি থাকায় নদীর শক্তি বৃদ্ধি পায়। উত্তর লিখবে নদীর উচ্চ প্রবাহ বা পার্বত্য প্রবাহে ভূমির ঢাল বেশি থাকায় নদীর শক্তি বৃদ্ধি পায়। ক্লিয়ার? এরপর আমরা 2-এর 3-এর যে প্রশ্নটি রয়েছে দেখো, কোন শ্রেণীর মৃত্তিকায় বালি ও কাদার পরিমাণ প্রায় সমান হয়। এখানে দোআঁশ মাটি, আমরা জানি যে দোআঁশ মাটির ক্ষেত্রে বালি এবং কাদার ভাগ সমান সমান, তাই তোমরা উত্তরটা লিখে দেবে দোআঁশ মৃত্তিকায় বালি ও কাদার পরিমাণ প্রায় সমান থাকে। 2-এর 4-এর যে প্রশ্নটি রয়েছে, দক্ষিণ আফ্রিকায় তৃণভূমি কি নামে পরিচিত। উত্তর হবে দক্ষিণ আফ্রিকার তৃণভূমি ভেল্ড নামে পরিচিত, ভয় একার লয় ড। ঠিক আছে? এরপর 3-এর দাগের যে প্রশ্নগুলো ছিল তার সঠিক উত্তর দেখে নিই। 3-এর 1 নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টির 2টি শর্ত উল্লেখ করো। উত্তরটি লিখবে নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টির 2টি শর্ত হলো, 1 নম্বর শর্ত দেবে
নদীতে পলির পরিমাণ অনেক বেশি হলে এবং ভূমির ঢাল অনেকটাই কমে গেলে বদ্বীপ সৃষ্টি হতে পারে। ক্লিয়ার? এরপর দ্বিতীয় যে পয়েন্টটা দেবে, নদীর বহন ক্ষমতা কমে গেলে এবং প্রবল সমুদ্র স্রোত না থাকলে নদীর সঙ্গমস্থলে বদ্বীপ গড়ে ওঠে। এরপর আমরা দেখে নেব 3-2 যে প্রশ্নটি রয়েছে তার সঠিক উত্তর। 3-2 জলবায়ু মৃত্তিকা সৃষ্টির অন্যতম প্রধান নিয়ন্ত্রক বক্তব্যটির যথার্থতা বিচার করো। উত্তর লিখে দেবে, মৃত্তিকা গঠনে জলবায়ু সর্বাপেক্ষা সক্রিয় ভূমিকা পালন করে। জলবায়ুর প্রধান দুটি উপাদান হলো বৃষ্টিপাত এবং উষ্ণতা। বৃষ্টিপাত পয়েন্ট করবে, তারপর লিখবে বৃষ্টিপাতের পরিমাণ ও তীব্রতা বেশি হলে মৃত্তিকা আম্লিক হয়ে যায় এবং মৃত্তিকা তাড়াতাড়ি সৃষ্টি হয়। এরপর উষ্ণতা পয়েন্ট করবে, কোনো স্থানে উষ্ণতা বেশি হলে মাটির স্তরগুলি বেশ ভালোভাবে তৈরি হয় এবং অর্থাৎ মাটির গভীর হয়, মাটিতে জৈব পদার্থ বেশি হয়। তো এই দুটো কারণেই কিন্তু এখানে জলবায়ু মৃত্তিকা সৃষ্টির অন্যতম প্রধান নিয়ন্ত্রক। ওকে, এরপর আমরা 4 দাগের প্রশ্নটি দেখে নেব। 4 দাগের প্রশ্নের দেখো 4-1 সাহারা জলবায়ু কিভাবে সেখানকার মানুষের জীবনকে প্রভাবিত করে। এইখানে উত্তর লিখে দেবে, সাহারা মরুভূমি পৃথিবীর সর্বাপেক্ষা বৃহত্তম উষ্ণতম মরুভূমি। এই মরুভূমির স্থানীয় বাসিন্দাদের জীবনে বেশ প্রভাব ফেলে। নিম্নে তা সংক্ষেপে আলোচনা করা হলো। প্রথম পয়েন্টটা দেবে, এই স্থানে দিনের বেলায় ভীষণ গরম থাকে প্রায় 58 ডিগ্রি সেলসিয়াস, রাত্রে বেশ ঠান্ডা হয় প্রায় 4 ডিগ্রি সেলসিয়াস বা সেন্টিগ্রেড। ঠিক আছে, রাত ও দিনের তাপমাত্রার পার্থক্য বেশি হওয়ায় এই স্থানের বাসিন্দাদের জীবনযাত্রার পার্থক্য লক্ষ্য করা যায়। ঠিক আছে, এরপর আমরা দ্বিতীয় যে পয়েন্টটা আছে সেই দ্বিতীয় পয়েন্টে চলে যাব। দ্বিতীয় পয়েন্টটা দেখো, এই স্থানে ক্যাকটাস জাতীয় গাছপালা দেখা যায়, যেমন ঘাস, খেজুর ইত্যাদি। এই স্থানে খাদ্যের অসুবিধা থাকায় মানুষেরা সাধারণত যাযাবর হয়। উট নিয়ে এরা এক স্থান থেকে অন্য স্থানে খাবারের সন্ধানে ঘুরে বেড়ায়। 3 নম্বর পয়েন্ট দেবে, পশুর দুধ, মাংস এদের প্রধান খাদ্য। এছাড়াও এই স্থানে বিশেষ কিছু গাছের রস এর পানীয় হিসেবে পান করে। সময়ের সাথে সাথে সাহারা পাল্টাচ্ছে, জায়গায় জায়গায় ঘাস লাগানো হচ্ছে, রাস্তা বানানো হচ্ছে, উটের ট্রাকের দ্বারা ব্যবসা করা হচ্ছে। সুদূর ভবিষ্যতে বোধহয় সাহারায় এই রুক্ষ ভয়ালো চেহারা আরও থাকবে না। তো এই পর্যন্তই লিখলেই কিন্তু তোমাদের সম্পূর্ণ মার্কটি পেয়ে যাবে। ঠিক আছে, এরপর আমরা 5 দাগের প্রশ্নটির উত্তর দেখে নেব। 5-1 ভঙ্গিল পর্বত, আগ্নেয় পর্বত সৃষ্টি প্রক্রিয়া বর্ণনা করো। তো প্রথমেই ভঙ্গিল পর্বত সম্পর্কে দেখো। বর্তমানে যে স্থানে বিশালাকার ভঙ্গিল পর্বতগুলি অবস্থান করছে সেই স্থানে পর্বত সৃষ্টির পূর্বে ছিল এক বিশাল অগভীর সমুদ্র বা মহীখাত। হাজার হাজার বছর ধরে ওইসব মহীখাত উভয় দিকের স্থলভাগের ক্ষয়প্রাপ্ত পলি সঞ্চিত হলে মহীখাতের তলদেশে ক্রমশ বসে যায়। মহীখাতের তলদেশে ক্রমশ বসে গেলে পার্শ্ববর্তী ভূখণ্ড ক্রমশ মহীখাতের দিকে সরে আসতে থাকে এবং প্রবল চাপের ফলে মহীখাত ক্রমশ সরু ও গভীর হতে থাকে। এর ফলে মহীখাতের সঞ্চিত পাললিক শিলাস্তরের
সংকুচিত হয়ে ভাঁজযুক্ত হয়ে ওপরে উঠে পড়ে, এইভাবে ভঙ্গিল পর্বত সৃষ্টি হয়। যদি পারো তোমরা চিত্রটা দিয়ে দিতে পারো, ম্যান্ডেটরি নয়, না দিলেও হবে, ঠিক আছে। বই থেকে চিত্রটা যদি পারো এঁকে দেবে। এরপর আগ্নেয় পর্বতের সৃষ্টির কারণ। দুটি মহাদেশীয় মহাসাগরীয় পাত মুখোমুখি অগ্রসর হলে তাদের মধ্যে প্রবল সংঘর্ষ ঘটে এবং ভারী নিমজ্জিত পাতটি গলে গিয়ে ম্যাগমা শিলাস্তরের ফাটল পথে ভূপৃষ্ঠে চলে আসে এবং সঞ্চিত হয়ে আগ্নেয় পর্বতের সৃষ্টি হয়, যেমন হচ্ছে জাপানের ফুজিয়ামা, ঠিক আছে। তো এইখানে আমরা যেগুলো দেখলাম তাদের মধ্যে হচ্ছে তোমার আগ্নেয় পর্বত এবং ভঙ্গিল পর্বত। দেখো ভঙ্গিল পর্বতের চিত্রটি ঠিক এই রকম, তোমরা বইয়ের সাথে মিলিয়ে দেখবে যে এই রকম মহিষাযুক্ত অংশ আছে, ঠিক আছে। এখানে জলরাশি আছে, ফলে পলি এই স্থানে জমা হতে হতে এই জায়গায় যখন বসে যায়, তলদেশ যখন বসে যাবে নিচের দিকে, তখন দুই পাশের যে তোমার হচ্ছে ভূপৃষ্ঠ আছে, ঠিক আছে, জলের ভেতরে, সেই অংশ দুটো সামনের দিকে এগিয়ে আসে, ফলে এটা কি হয়, এরকম ভাঁজ খেলানো হয়ে যায়, ফলে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়। আর আগ্নেয় পর্বতের ক্ষেত্রে যে সমস্ত প্লেটগুলো রয়েছে, ঠিক আছে, মহাদেশীয় প্লেটগুলো, সেই মহাদেশীয় প্লেটগুলো একটা আরেকটার ওপর যখন উঠে যায়, তখন কিন্তু এইখানে তোমার আগ্নেয় পর্বতের সৃষ্টি হয় এবং লাভাগুলো ফাটল দিয়ে বেরিয়ে আসে, ফলে আগ্নেয় পর্বত সৃষ্টি হয়ে যায়। ক্লিয়ার? বইতে আরও ভালো তোমরা দেখতে পাবে, একটু দেখে নেবে। ক্লিয়ার? তো প্রিয় ছাত্রছাত্রীরা, এইভাবেই কিন্তু সমস্ত প্রশ্নের সঠিক উত্তরগুলো তোমরা খাতায় লিখে নির্ধারিত সময়ে বিদ্যালয়ে জমা করবে, ঠিক আছে। যদি পড়ানো ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে কিন্তু ভুলবে না। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নেবে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ।